আচ্ছা, এই চ্যাপ্টারটাকে যদি তিনটা পার্টে ভাগ করি, যে টাইপ 1 আমরা ধ্রুবকের বিস্তার শিখে ফেলছি, চলক ও ধ্রুবকের বিস্তার যেটা কিনা টাইপ 2 শিখে ফেলছি, টাইপ 3 যেটা বাকি আছে যে বিস্তার না করে কিভাবে নির্ণায়কের মান বের করতে হয়। দেখো, বিস্তার না করে করার জন্য আমরা প্রথমেই বলছিলাম একদম ক্লাসের শুরুর দিকে যে নির্ণায়কের কয়েকটা ধর্ম আমাদের জানা লাগে। তো নির্ণায়কের ধর্ম যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে প্রথম যে ধর্মটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, ধরো একটা নির্ণায়ক নাম দিলাম হচ্ছে পি। হ্যাঁ, এই পি নির্ণায়কের ধরো একটা সারির সবগুলো উপাদান আছে শূন্য। তাহলে ম্যাথমেটিশিয়ানরা যেটা বললে গেল যে স্টুডেন্টস, তোমরা যে কাজটা করবা, তোমরা হচ্ছে এই নির্ণায়কের ধ্রুবকের বিস্তার, যেহেতু এটার সবগুলো হচ্ছে সংখ্যা, তাহলে এটা কি হইতেছে, টাইপ 1 এ পড়তেছে। তো ম্যাথমেটিশিয়ানরা কি করলো, নির্ণায়কের ধর্ম বললে গেল, বলতেছে যে স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, তোমরা যে কাজটা করবে, এরকম যদি কোনো নির্ণায়ক পাও যে একটা নির্ণায়কের যে কোনো একটা সারির সবগুলো উপাদান শূন্য, বা ধরো যে আমি আরেকটা নির্ণায়ক নিলাম, এই নির্ণায়কের 1 2 3 একটা কলাম আছে, এই যে একটা কলাম 4 5 6 বা 7, হ্যাঁ, এই যে মাঝখানের যে কলামটা, এটার দেখো সবগুলো উপাদান শূন্য। তো এরকম নির্ণায়ক পেলে, যে কোনো নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সবগুলো উপাদান শূন্য, ওই ধরনের নির্ণায়কের মান আমরা চোখ বন্ধ করে শূন্য লিখে ফেলবো। আচ্ছা, এখন একটা ব্যাপার থাকতে পারে যে ভাইয়া আপনি হচ্ছে গিয়ে বললেই তো হবে না, চোখ বন্ধ করে আমরা শূন্য কেন লিখবো, ম্যাথ তো বুঝার জিনিস। আচ্ছা, লজিকটা আমি তোমাদের বুঝাই দিচ্ছি। ধরো তোমরা যদি যে ম্যাথমেটিশিয়ানরা হচ্ছে গিয়া এই উপকারটা তোমাদেরকে কইরা দিয়ে গেছে, বা আমার জন্য কইরা দিয়ে গেছিল, সবার জন্যই করলো। উপকারটা কিরকম, যে বলতেছে, আবার লক্ষ্য করো ম্যাথমেটিশিয়ানরা কি বললো, এরকম একটা নির্ণায়ক পাইলে কিরকম নির্ণায়ক, যে একটা সারি বা একটা কলামের সবগুলো উপাদান শূন্য, আমরা কি করব, ওই নির্ণায়কের মান চোখ বন্ধ করে, মানে সুতরাং ডিটারমিনেন্ট অফ পি বা নির্ণায়ক অফ পি, এটার মান আমরা কি লেখা ফেলবো, শূন্য লেখা ফেলবো। এখন তুমি যদি এই কাজটা না করে, ধরো তুমি চিন্তা করতো আমি তো ধ্রুবকের বিস্তার পারি, এটাকে আমি সাইনিং করবো, তাহলে দেখো তো আমি যদি সাইনিং করি যে প্লাস মাইনাস প্লাস, তাহলে কি আসতেছে নির্ণায়কের মানটা, সহগুণক যদি আমি নির্ণয় করি, +0 ইনটু একটা ব্র্যাকেট, আমরা গত ক্লাসে শিখছি, হ্যাঁ, -0 ইনটু একটা ব্র্যাকেট, +0 ইনটু একটা ব্র্যাকেট, ওই যে +0 সহগুণক ব্র্যাকেটের মধ্যে, -0 সহগুণক এই ব্র্যাকেটে, +0 সহগুণক এই ব্র্যাকেটে। একটা ব্যাপার তাহলে দেখো তো ভাই, 0 দিয়ে এই ব্র্যাকেটে গুণ দিলে কত, 0, 0 দিয়ে এই ব্র্যাকেটে গুণ দিলে কত, 0, 0 দিয়ে এই ব্র্যাকেটে গুণ দিলে কত, 0, তাহলে আলটিমেটলি কিন্তু রেজাল্ট 0ই আসতেছে। তাইলে এই কাজটা আমরা করতে গিয়ে মোটামুটি 1-2 মিনিট সময় আমাদের চলে যাচ্ছে, এই সময়টা তো বাচ্চা যেতেছে যদি আমরা নির্ণায়কের ধর্মটা মনে রাখতে পারি। তাহলে আমি আবারও বলতেছি, এবং আশা করি তোমরা বুঝতে পারছো যে ম্যাথমেটিশিয়ানরা আমাদেরকে যে ধর্মগুলো দিয়ে গেছে, একটা তোমাদের উদাহরণ দিয়ে দেখাই দিলাম, বাকিগুলো হয়তো উদাহরণ দিয়ে দেখাবো না, তোমরা একটু কষ্ট করে মনে রাখবা যে ব্যাপারটা হলো যে আমরা যদি নির্ণায়কের ধর্মগুলো ব্যবহার করতে পারি, তাহলে হচ্ছে আমাদের অনেকগুলা কাজ বেঁচে যাবে। আচ্ছা, তাহলে প্রথম ধর্মটা আমি আবার রিপিট করতেছি। প্রথম ধর্মটা ছিল এরকম, যে কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামের সবগুলো উপাদান যদি শূন্য হয়, আমরা কি করব, চোখ বন্ধ করে ওই নির্ণায়কের মান শূন্য লিখে ফেলবো। তাহলে সেম ভাবে এখানে কিউ যে নির্ণায়কটা আছে বা ডিটারমিনেন্ট অফ কিউর মান কি আসবে, শূন্য আসবে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা 2 নাম্বার ধর্মে চলে যাচ্ছি। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমি বারবার বলতেছি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি কমেন্ট করা মাত্রই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, নির্ণায়কের 2 নাম্বার ধর্ম বলতেছে যে এরকম যদি কোনো নির্ণায়ক থাকে, যে একটা নির্ণায়ক আছে 1 1 1 1 1 1, আর আছে মনে করো যে 3 4 5। আচ্ছা, এই নির্ণায়কের নাম দিয়ে দিলাম পি। আচ্ছা, খেয়াল করো তো, এই নির্ণায়কে একটা ব্যাপার খেয়াল করছো, যে প্রথম দুইটা কলাম, মানে এই যে এইটা, এই প্রথম কলামটা আর দ্বিতীয় কলামটার দেখো উপাদানগুলো কিন্তু সেম, তাই না? ঠিক আছে না? তো এরকম যদি কোনো নির্ণায়ক পাওয়া যায়, বা আরেকটা আকার হইতে পারে কি, যে কোনো নির্ণায়কের কলামই কেন হইতে হবে, সারিও তো হইতে পারে, যে 1 বা 1 না, ধরো যে এরকম থাকলো এ এ এ, হ্যাঁ, বি সি ডি, আবার আছে এ এ এ। তাইলেও খেয়াল করো ভাই, আমরা এই নির্ণায়কে কি পাইলাম, এই যে প্রথম সারি 3 নাম্বার সারির সবগুলো উপাদান কিন্তু দেখতে একই রকম, তাই না? তাইলে 2 নাম্বার ধর্মটা কি বলতেছে, মনোযোগ দাও। যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের ওই যে এই ধ্রুবকের বিস্তার, চলক ও ধ্রুবকের বিস্তার কিন্তু কইরা আমাদের সময় নষ্ট করার দরকার হবে না, আমরা একদম মানে উইদিন ফিউ সেকেন্ডস আমরা হচ্ছে গিয়ে ম্যাথের আনসার বের করে ফেলতে পারবো। দেখো, 2 নাম্বার ধর্ম বলতেছে কোনো নির্ণায়কের যে কোনো দুটি কলাম বা যে কোনো দুটি সারির সবগুলো উপাদান যদি দেখতে একই রকম হয়, তাহলে ওই নির্ণায়কের মান
শূন্য হবে। তাহলে দেখো এই যে আমাদের প্রথম নির্ণায়কটা মানে পি, ডিটারমিনেন্ট অফ পি, এই পি নির্ণায়কের কি ছিল, প্রথম দুইটা কলামের, হ্যাঁ, এই যে সবগুলো উপাদান কি একই রকম। আবার এই যে কিউ যে নির্ণায়কটা আছে এটার কি দেখো 1 নাম্বার সারি 3 নাম্বার সারির সবগুলো উপাদান একই রকম। তাহলে আমি বলতে পারি যে আমরা কিন্তু এরকম বললে আবার হবে না, অনেকে বলে কি যে পাশাপাশি দুটি কলাম বা দুটি সারি, আমাদেরকে বলতে হবে কি যে কোনো দুটি কলাম বা দুটি সারির সবগুলো উপাদান যদি একই রকম হয় তাহলে ওই নির্ণায়কের মান হবে শূন্য। তাহলে এই যে সেম ভাবে কিউ নির্ণায়কের মান কি আসবে শূন্য। ঠিক আছে, 2 নাম্বার ধর্মের একটা উদাহরণ দেখে ফেলতেছি। হ্যাঁ, 2 নাম্বার ধর্মের জন্য আমরা হচ্ছে আচ্ছা, তো খেয়াল করো আমরা হচ্ছে 2 নাম্বার ধর্মের জন্য এই ম্যাথটা একটু চেক করি 2 নাম্বার ধর্মের সাথে মিলে কিনা। বলতেছে কি দেখাও যে এই নির্ণায়কের মান কত শূন্য। আচ্ছা দেখো তো ভাই, আমরা এই নির্ণায়কটার প্রথম কলামটার সবগুলো উপাদান দেখতেছি 2 2 2। এখন যেহেতু আমি বলে দিয়েছি যে নির্ণায়কের 2 নাম্বার ধর্ম ব্যবহার করব, অনেকের মনে হয়তো বা ঘুরপাক খাইতেছে যে ভাই এই জায়গাতে যদি 2 2 2 থাকতো তাহলে তো এটা তাড়াতাড়ি করে আমরা শূন্য লিখে ফেলতে পারতাম, কিন্তু এটা যেহেতু 2 2 2 নাই তাহলে আমরা অল্টারনেটিভ চিন্তা করি যে কিভাবে 2 2 2 বানানো যায় বা অন্য কিছু বানানো যায় যাতে করে আমাদের হচ্ছে যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা সারির সবগুলো উপাদান একই রকম হয়। দেখো তাহলে খেয়াল করো লেফট হ্যান্ড সাইডে কি ছিল 2 2 2 ছিল। ওকে 2 2 2। এখন একটা ব্যাপার একটু খেয়াল করো তো, আমরা বলতেছিলাম কি যে বিস্তার মানে হচ্ছে সাইনিং। আমি আবারও রিপিট করতেছি, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, মনোযোগ দাও। বিস্তার মানে হচ্ছে সাইনিং। ওকে, তো বিস্তার যদি না করি তাহলে কি করব না, সাইনিং করব না। আচ্ছা আমি লিখা দিতেছি এখানে, দেখো এই দুইটা ক্ষেত্রে আমরা কি করব, এই দুইটা ক্ষেত্রে হচ্ছে আমরা সাইনিং করব। আচ্ছা এই কথাকে আমি কখনো বলছি যে বিস্তার করার সময় তুমি হচ্ছে সাইনিং প্লাস অপারেশন করবা, কিন্তু বিস্তার না করে করার সময় অপারেশন করা যাবে না। হ্যাঁ, তাহলে খেয়াল করো তো, আমরা সাইনিং করলে বিস্তার হয়ে যাবে, অপারেশন করলে তো আর বিস্তার হবে না। তাইলে আমরা একটা কাজ করি না, এই অঙ্ক অপারেশন করি। বুঝতেছো ব্যাপারটা? আমি আবারও রিপিট করতেছি, আমরা সাইনিং করলে সেটা বিস্তার হয়ে যাবে, আমরা সাইনিং করলাম না, প্লাস মাইনাস প্লাস এগুলো লিখলাম না, কিন্তু আমরা তো অপারেশন করতে পারি। অপারেশন করলে তো বিস্তার হবে না, তাই না? তো অপারেশন করি, খেয়াল করো। তাহলে এই কলামটার নাম কি C1, এটার নাম কি C2, এটার নাম কি C3 না? তাহলে একটা কাজ করি, দেখো খেয়াল করো, এখানে বি আছে সি আছে, কলাম 3 তে বি আছে সি আছে, নাই কে এ নাই। সেম ভাবে দেখো এখানে সি আছে এ আছে, নাই কে বি নাই, এখানে এ আছে বি আছে, নাই কে সি নাই। তাহলে একটা জিনিস খেয়াল করছো, C3 তে যেগুলা মিসিং সেগুলা গিয়া C2 তে বসে আছে। তাহলে একটা কাজ করি, C2 আর C3 যোগ করে দিই, তাহলে দেখতে কি সবগুলো a প্লাস বি প্লাস সি a প্লাস বি প্লাস সি a প্লাস বি প্লাস সি হয়ে যাবে। তাহলে এই কাজকে আমরা এখানে করতেছি। দেখো আমরা C2 যে কলামটা আছে এখানে আমরা লিখলাম a প্লাস বি প্লাস সি। ওকে, এখানে আমরা লিখলাম b প্লাস সি প্লাস এ। কিভাবে আমি আবার বলতেছি, এই b এর সাথে c প্লাস এ যোগ করে দিছি, এই c এর সাথে a প্লাস b যোগ করি, তাহলে কি আসবে c প্লাস a প্লাস b। তাহলে আমি কি করছি আগে সাইড নোট দিয়ে দিই, আমি C2 আর C3 কে যোগ করছি, কইরা আমি কি পাইছি, C2 নামের একটা কলাম পাইছি, কিন্তু এটা দেখতে আগের C2 এর মতো না, দেখতে একটু অন্যরকম, কিন্তু C2 কলামের জায়গাতে, সেই জন্য আমি এটার নাম C2 দিয়েছি, কিন্তু উপরে একটা প্রাইম দিয়ে দিয়েছি। আবার বলতেছি, আমি C2 আর C3 যোগ করছি, যোগ করে আমি নতুন একটা কলাম পাইছি, নাম কি C2 প্রাইম। এই যে এই কলামটার নাম, এই কলামটার নাম হচ্ছে, বলো তোমরা বলো কি, C2 প্রাইম। ওকে, তো আমরা একবার অপারেশন করলাম। এখন কথা হচ্ছে যে ভাই তাহলে তো আরেকবার অপারেশন করা উচিত। হ্যাঁ, ওই যে শিখছিলাম না আমরা গতকাল, 2 বার অপারেশন করা যায়, যদি 3টা সারি 3টা কলাম থাকে 2 বার অপারেশন। এখন একটা ব্যাপার দেখো, আমরা প্রয়োজন অনুসারে আমরা হচ্ছে কি করি, অপারেশনগুলো করি। এখন বিস্তারের সময় আমাদের সর্বোচ্চ সংখ্যক শূন্য বের করতে পারলে সুবিধা হইতো, কারণ আমরা শূন্যের টার্মগুলো বাদ দিয়ে দিতে পারতাম। এখানে তো এরকম না যে আমাদের শূন্য বের করতে হবে, এখানে হচ্ছে আমাদের একই রকম দেখতে কি বের করতে হবে, সারি এবং কলাম বের করতে হবে। তাইলে আমরা কিন্তু এখন টার্গেটটা শূন্যর দিকে রাখতে হবে না। তাহলে টার্গেট যদি আমরা শূন্য না রাখি তাহলে আমার কি করার দরকার নাই, সর্বোচ্চ বার অপারেশনও করার দরকার নাই। আমি একবার অপারেশন করছি, আমি দেখতেছি যে না এই জায়গাগুলো একই রকম হয়েছে, আর এটাকে আমি যেমনি আছে এমনি বসাই দিচ্ছি। খেয়াল করো, এই যে বি প্লাস সির জায়গাতে বি প্লাস সি, সি প্লাস এর জায়গাতে সি প্লাস এ প্লাস বির জায়গাতে এ প্লাস বি। ওকে, বসানোর পর এখন একটা জিনিস খেয়াল করো তো, আমি যদি বলি যে কমন নিব এখান থেকে, এই যে 2 2 2, এই 3টা 2 থেকে আমি হচ্ছে একটা 2 কমন নিয়ে নিব, তাহলে কি থাকবে,
এখানে কি থাকবে বলো, এই যে তোমরা ছোটবেলা করতে না মনে নেই, এই এক্স স্কোয়ার প্লাস এক্স, এখান থেকে যদি তুমি এক্স কমন নিতা তাহলে কি থাকতো, এক্স প্লাস ওয়ান থাকতো না, এক্স থেকে এক্স চলে গেলে কত ওয়ান না। সেম ভাবে নির্ণায়কের ক্ষেত্রে আমি কি করলাম, এই যে টু 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 থেকে টু কমন নিলাম, তাহলে এই জায়গাগুলোতে কি থাকবে ওয়ান 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 থাকবে। বুঝতেছি। সেম ভাবে আমি হচ্ছে a প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এ, সি প্লাস এ প্লাস বি, মানে সবগুলা কিন্তু a প্লাস বি প্লাস সি ঘুরে ফিরে। তাহলে আমি এখানে হচ্ছে গিয়ে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে টুর সাথে a প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিচ্ছি। তাহলে এই জায়গাটা একটু গ্যাপ দিতে হবে। আচ্ছা, প্রথম কলামে সবগুলা টু যাওয়ার পরে থাকলো ওয়ান ওয়ান ওয়ান, আর কি কমন নিব, আর কমন নিব দ্বিতীয় কলাম থেকে, এই যে দ্বিতীয় কলাম থেকে a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, ওকে। তো a প্লাস বি প্লাস সি কমন নেওয়ার পর আমাদের এই যে 2 নাম্বার কলামেও থাকতেছে কত 1 1 1। ওকে, আর 3 নাম্বার কলাম যেটা ছিল বি প্লাস সি, আর কি বলো সি প্লাস এ, আর কি a প্লাস বি, যেমনে আছে এমনি লেখা দিলাম। ওকে, আচ্ছা এবার দেখো এই যে আমাদের 2 নাম্বার ধর্ম কি বলতেছিল, যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা সারির সবগুলো উপাদান যদি দেখতে একই রকম হয়, এই যে 1 1 1, আবার এখানেও কত 1 1 1, একই রকম দেখতে, তাহলে আমরা কি করতে পারি, এই নির্ণায়কের মানটা মানে জাস্ট এই এতটুকু জায়গার মান আমরা কি লিখতে পারি, শূন্য লিখতে পারি। তাইলে আমরা হচ্ছে পাশে লিখি, খেয়াল করো এই যে এখানে আমি কি লিখতে পারতেছি যে 2 ইনটু a প্লাস b প্লাস c জায়গাতে 2 ইনটু a প্লাস b প্লাস c লিখলাম। এই নির্ণায়কের মান কি লিখবো, এটার মান লিখবো শূন্য। তাহলে টোটালি আমার আউটপুট আসতেছে শূন্য, যেটা কিনা আমার রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছিল। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ধর্মে চলে যাচ্ছি। আচ্ছা খেয়াল করো, আমরা হচ্ছে নির্ণায়কের 3 নাম্বার ধর্মটা একটা ম্যাথের মাধ্যমে ভালোভাবে বোঝার চেষ্টা করি। 3 নাম্বার ধর্ম কি বলতেছে আমি আগে একটু মুখে মুখে বলি, শুনো। বলতেছে কোন একটা নির্ণায়ক দেওয়া আছে, ওই নির্ণায়কের উপাদানগুলো যদি যোগফল বা বিয়োগফল আকারে থাকে। আচ্ছা, যোগফল বা বিয়োগফল কি রকম, ধরো তোমাকে বলছে a প্লাস বি বি প্লাস সি, হ্যাঁ, আর এখানে বললো যে মনে করো যে জি আর এইচ। ওকে, তাহলে দেখো খেয়াল করো a প্লাস বি হচ্ছে প্রথম উপাদান, মানে প্রথম সারি প্রথম কলামের প্রথম উপাদান, তাই না? আচ্ছা, এরপরে এই যে দ্বিতীয়টা কত জি, এরপরে বি প্লাস সি, এরপরে কত এইচ, টোটাল 4টা উপাদান আছে। তো এখন তারা 3 নাম্বার ধর্মে বলতেছে যে কোন নির্ণায়কের যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামের উপাদানগুলো যদি যোগফল বা বিয়োগফল আকারে থাকে, তাহলে ওই নির্ণায়ককে দুটি নির্ণায়কের যোগফল বা বিয়োগফল আকারে লেখা যাবে। তাহলে খেয়াল করো আমি এটাকে এইভাবে লিখতে পারি যে এ বি জি এইচ, হ্যাঁ, আর কি প্লাস লিখতে পারি যে বি সি জি এইচ। তাহলে আরেকবার বুঝাই দিচ্ছি, খেয়াল করো বলতেছি কি 3 নাম্বার ধর্মে কোন নির্ণায়কের কোন একটি সারি বা কোন একটি কলামের, তাহলে দেখো আমার এই নির্ণায়কে কলামে আছে, একটা কলামে বা প্রথম কলামে আমি কি পাইলাম, উপাদানগুলো যোগফল আকারে পাইলাম। তাহলে বলতেছে কোন নির্ণায়কে যে কোনো একটি কলাম বা সারিতে যদি উপাদানগুলো যোগফল আকারে থাকে, তাহলে ওই নির্ণায়ককে এই নির্ণায়কটাকে দুইটা নির্ণায়কে যোগফল বা বিয়োগফল আকারে লেখা যাবে। তাহলে আমার উপাদানগুলো ছিল যোগফল আকারে, আমি কি করছি দুইটা নির্ণায়ককেও যোগফল আকারে লিখছি। বুঝতে পারছি? ওকে, তাহলে এই রিলেটেড আমরা একটা ম্যাথ দেখে ফেলি। এই যে খেয়াল করো আমার এখানে কি আছে, এই যে লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, উপাদানগুলো যোগফল আকারে আছে, এই যে যোগফল আকারে আছে, তাই না? তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইডের যোগফলগুলোকে ভেঙে ফেলি। 1 1 1 এর জায়গাতে 1 1 1, এটাকে কি লেখা যাবে, x1 x2 x3, আর এই 3 নাম্বার কলাম যেমনে আছে এমনি আমি লিখলাম, হ্যাঁ, y2 + b y3 + b। একটা ব্যাপার খেয়াল করো, আমার 1 নাম্বার কলাম 3 নাম্বার কলাম, 1 নাম্বার কলাম 3 নাম্বার কলাম, হ্যাঁ, যেমনে ছিল এভাবে লিখছি। আমি কি করছি, শুধু 2 নাম্বার কলামে উপাদানগুলো যোগফল আকারে ছিল, আমি এই প্রথম উপাদানগুলো লিখছি, মানে x1 x2 x3 লিখছি, বাদ দিছি কারে এ এ এ রে। তাহলে একটা কাজ করি, আমি হচ্ছে কি এই জায়গাতে সেম ভাবে 1 1 1 লিখলাম, এই যে 3 নাম্বার কলাম যেমনে ছিল y1 + b y2 + b আর কি y3 + b ছিল, হ্যাঁ, আর বাদ দিছিলাম কারে এ এ এ কে, এগুলো আমি লিখে দিলাম, হ্যাঁ। তাহলে এবার খেয়াল করো আমি মিলাই দিচ্ছি, কোন নির্ণায়কের যে কোনো একটি কলাম বা যে কোনো একটি সারির সবগুলো উপাদান যদি কি আকারে থাকে, যোগফল আকারে, তাহলে এই যে দ্বিতীয় কলামটা ছিল যোগফল আকারে, আমি কি করছি এই নির্ণায়কটাকে দুইটা নির্ণায়কের যোগফল আকারে লিখছি। বুঝতে পারছি? ওকে, এবার খেয়াল করো আমরা এই নির্ণায়কটাকে আবার ভাঙি, হ্যাঁ, এই যে এই নির্ণায়ককে আমি যদি ভাঙি 1 1 1 এর জায়গাতে যেমন আছে এমনি, x1 x2 x3 এর জায়গাতে যেভাবে আছে এইভাবে, এটাকে আমি ভাঙি, তাহলে কি আসবে, প্রথমে আসবে y1 y2 y3, হ্যাঁ, এই যে এই পার্টটা
বাদ দিছি কারে বি 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 যে পার্টটা আছে এটাকে বাদ দিছি, তাহলে এটাকে আমি লিখে ফেলি 1 1 1 আর কি বলো x1 x2 x3 আর বাদ দিছি হচ্ছে বি 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 এই পার্টটাকে, ঠিক আছে না, বুঝছি। আচ্ছা, আর এই জায়গাতে একটা জিনিস খেয়াল করো তো, আমি 1 1 1 কে যেভাবে আছে সেভাবে লিখলাম। এই যে এখানে এ এ এ তিনটা এ দেখতে কি একরকম না, আমি তাহলে ওই যে সেম আগের অঙ্কের মতো একটা কাজ করতে পারি না, যে তিনটা এ থেকে আমি কমন নিয়ে নিলাম, এ কমন নিলে এখানে কি থাকে মাঝখানে, বলো কথা বলো, 1 1 1 থাকতেছে। আর 3 নাম্বার কলামটা যেমনে আছে লেখা দিই y1 প্লাস b y2 প্লাস b আর কি y3 প্লাস b। ওকে, তাহলে এবার খেয়াল করো আমরা অনেক কাজ কমায় ফেলছি, কিন্তু দুইটা কলামের সবগুলো উপাদান দেখতে কি একই রকম, তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলো, একটু আগে শিখছিলাম এর জায়গাতে এ এই নির্ণয়কের মান লিখতে পারি 0। খুব মজার না। এবার খেয়াল করো এই যে এই নির্ণয়কটাতে আমি কি করতে পারি, 1 1 1 এর জায়গাতে 1 1 1 রাখলাম, x1 x2 x3 এর জায়গাতে x1 x2 x3 রাখলাম। এই যে y1 y2 y3 এটাকেও কিছু করা যাবে না, হ্যাঁ লেখা দিলাম। ওকে, ঠিক আছে, প্রথম নির্ণয় যেমন আছে এমনি। এই প্লাস এটার জায়গাতে কি আছিল বলো, এই যে 1 1 1 আছিল প্রথম কলামের জায়গাতে, দ্বিতীয় কলামের জায়গাতে ছিল কি x1 x2 x3। ওকে, আর বি বি বির জায়গাতে যদি আমি তিনটা বি থেকে একটা বি কে কমন নিয়ে নিই, এই যে এখানে যদি আমি একটা বি কে কি করি বলো কমন নিয়ে নিই, তাহলে কি থাকতেছে এখানে থাকতেছে, বলো বলো কথা বলো, এখানে থাকতেছে হচ্ছে 1 1 1, তাই না। ওকে, তাহলে এবার আমি বলতে পারি না যে এই নির্ণয়কের ক্ষেত্রে কি হইছে, এই যে 1 নাম্বার কলাম আর 3 নাম্বার কলাম যে কোনো দুটা কলামের সবগুলো উপাদানকে দেখতে একই রকম, তাহলে এই নির্ণয়কের মান কি এসে পড়বে পরের লাইনে 0। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে পরের লাইনে লেখা যাবে প্লাসের জায়গাতে প্লাস বি ইনটু এই নির্ণয়কের মান কত 0, আর এটা তো অলরেডি a ইনটু 0 মানে কত 0, তাহলে টোটালটা মিললা কত আসতেছে, এই দুইটা টার্ম মিললা আসতেছে কত একটা 0। শুধু থাকে কোন টার্মটা, প্রথম এই যে 1 1 1 x1 x2 x3 y1 y2 y3 এই টার্মটা থাকতেছে, তাহলে এই যে এই টার্মটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত, দেখো এই যে রাইট হ্যান্ড সাইড, বুঝতেছো মজার না। কোন নির্ণয়কে যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামের উপাদানগুলো যদি যোগফল বা বিয়োগফল আকারে থাকে, ওই নির্ণয়কে দুটি নির্ণয়কের যোগফল বা বিয়োগফল আকারে লেখা যাবে। এই ধর্মটা 3 নাম্বার ধর্মটা ব্যবহার করে আমরা দেখো অঙ্কটা 1 2 3 4 লাইনে সলভ করে ফেলছি, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে টাইপ 2 যেটা ছিল চলক ও ধ্রুবকের বিস্তারের কিছু কঠিন কঠিন ম্যাথ দেখে ফেলি। হ্যাঁ, আমরা প্রথম যে ম্যাথটা করছি সেটা একটু মোটামুটি সহজই ছিল, যেহেতু প্রথম ম্যাথ তোমাদের বুঝতে হবে সেজন্য একটু সহজ ম্যাথ করাইছি। ওইটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আরো তো কঠিনগুলা যেগুলো আছে এগুলো যদি আমরা না করি সেক্ষেত্রে হয়তো বা আমরা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে একটু সমস্যায় পড়তে পারি। তো আমরা হচ্ছে বইয়ের ম্যাথগুলা কঠিন কঠিন যেগুলো আছে একটু করে ফেলি। হ্যাঁ, খেয়াল করো তো আমাদের লেফট হ্যান্ড সাইডে যে টার্মটা দেওয়া আছে এই টার্মে দেখো তো আমাদের চলক ও ধ্রুবকের বিস্তারে প্রথম বলছিলাম যে 1 নাম্বার স্টেপটাতে আমাদেরকে খুঁজে বের করতে হবে একই রকম দেখতে উপাদান কোন সারি বা কলামে আছে। আচ্ছা দেখো তো এই লেফট হ্যান্ড সাইডে কিন্তু একই রকম দেখতে উপাদান কোথাও নাই, তো 2 নাম্বার স্টেপে আমি বলছিলাম যদি একই রকম দেখতে উপাদান না থাকে তাহলে আমাদের কি করতে হবে, বানিয়ে নিতে হবে বা তৈরি করে নিতে হবে। তাহলে একটা কাজ করি আমরা, দেখো এই যে লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেখার পর আমরা হচ্ছে একটু যদি মনোযোগ দিই, দেখো এখানে সি আছে দুইটা, হ্যাঁ, কিন্তু এখানে বি একটা, আরেকটা বি গিয়ে কোথায় বসে আছে এখানে 3 নাম্বার কলামে, এখানে একটা এ আরেকটা এ গিয়ে বসে রয়েছে এই যে এখানে কত 2 নাম্বার কলাম। আচ্ছা তাহলে একটা কাজ করি আমরা একটু নাম দিয়ে দেই, নামগুলা কিভাবে দিব, এই যে এই জায়গাটার নাম দিলাম কি C1, এই জায়গাটার নাম দিলাম বলো কথা বলো, এই কলামটার নাম কি একটু আগে আমরা পড়ছি না C2, এই কলামটার নাম হচ্ছে C3। তাহলে আমরা একটা কাজ করি C1 এর সাথে C2 আর C3 যোগ করি, তাহলে কি আসবে তোমরা মুখে মুখে বললা ফেলো। আমরা যদি C1 এর সাথে C2 আর C3 কে যোগ করি তাহলে আসবে হচ্ছে A আর A 2A, B আর B 2B, তাহলে 2A plus 2B plus 2C, ঠিক আছে না। ওকে, তাহলে আমরা হচ্ছে যোগ করতেছি 2A plus 2B plus 2C। আচ্ছা এই সির সাথে আমি হচ্ছে গিয়া এই সি যদি যোগ করি তাহলে কত 2C। হ্যাঁ, এরপরে দেখো খেয়াল করো এই যে B এর সাথে যদি আমি যদি B যদি যোগ করি তাহলে কত, আচ্ছা এই জায়গাটা আরেকবার দেখো খেয়াল করো, আমি যদি এই সির সাথে এই সি কে যোগ করি তাহলে কত আসে 2C, B এর সাথে B কে যোগ করলে কত 2B, আর 2 এর জায়গাতে 2 একে আমরা রাইখা দিলাম, ঠিক আছে। আর
লাস্ট যে কাজটা আমাদের বাকি আছে, এই যে AC এর সাথে আমি যদি AC যোগ করি কত 2C, এর সাথে A কে যোগ করো কত 2A, আচ্ছা আর 2B এর জায়গাতে 2B যেমন আছে লিখে দিলাম। ওকে, তাহলে আমি কি করছি, অপারেশনটার নাম তো লেখা দরকার তাই না, অপারেশনের নামটা আমি লিখে দিলাম যে আমি C1 প্লাস কি করলাম C2 প্লাস C3 করছি, করার পর আমি নতুন একটা কলাম পাইছি C1 এর জায়গাতে, কিন্তু দেখতে C1 এর মতো না, সেই জন্য এটার আমি নাম দিয়ে দিলাম C1 প্রাইম। আমি আবার বলি, আমি হচ্ছে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা কলাম C1 প্রাইম নামে আমি নতুন একটা কলাম বের করছি। এই C1 প্রাইমটা কেমনে বের করছি, C1 C2 C3 যোগ করে। ওকে, আচ্ছা তাহলে আমরা অপারেশন একবার করলাম, এবার আমরা হচ্ছে এই জায়গাটাতে যেমনে আছে এমনি বসাই দিই। হ্যাঁ, C2 2A আর এখানে কত A, আচ্ছা এখানে কত আছিল B, B এখানে আছিল C প্লাস A প্লাস 2। আচ্ছা এখন আমি জানি অনেকের মনে কোশ্চেন আছে, ভাই এখন আপনি একটা ঝামেলা করে বলছেন, ঝামেলাটা কি, সেটা হচ্ছে আপনি তো ভাই এখন বিস্তার করতেছেন চলক ধ্রুবকের বিস্তার, তাহলে আপনি তো n-1 মানে কি 3 থেকে 1 বিয়োগ, 3 থেকে 1 বিয়োগ মানে কত, দুইবার আপনি হচ্ছে অপারেশন করার কথা, আপনি একবার কেন করেন। আচ্ছা তাহলে একটা জিনিস তোমাদের ক্লিয়ার করি, আমি কিন্তু বলছি যে আমি এখন কি করতে যাচ্ছি, আমি যে কোনো একটা সারি বা কলামে সর্বোচ্চ সংখ্যক, আমি এখন কি করতে যাচ্ছি, আমি এখন করতে যাচ্ছি হচ্ছে যে কোন একটা সারি বা কলামে একই রকম দেখতে উপাদান বের করতে যাচ্ছি, তাই না। আমি আগে একই রকম দেখতে উপাদান বের করব, তারপরে আমি হচ্ছে সর্বোচ্চ সংখ্যক অপারেশন করব। ঠিক আছে, কথা বুঝাতে পারছি। আমার কিন্তু এখন সর্বোচ্চ সংখ্যক অপারেশন করার দরকার নাই, আমি এখন অপারেশনটা একবার করতেছি শুধু একই রকম দেখতে উপাদান বের করার জন্য। ওই যে 5টা স্টেপের মধ্যে 2 নাম্বার যে স্টেপটা ছিল ওইটা একটু মনে করো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা কাজ করি, এই যে 2A plus 2B plus 2C, 2A plus 2B plus 2C, 2A plus 2B plus 2C, তিনটা কিন্তু একই কথা। তাহলে আমরা হচ্ছে একটা 2A plus 2B plus 2C কমন নিয়ে নিলাম, তাহলে থাকতেছে কত, থাকতেছে হচ্ছে 1 1 1। দেখো বুঝতেছো না? ওকে, তাহলে আর বাকিগুলো যেমন আছে এমনি বসাই দিই। তাহলে B plus C plus 2A আর কত আছে A, এখানে কি আছে B B C plus A plus 2B। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো, এখন থেকে আমাদের মেইন অঙ্ক শুরু। আমরা কিন্তু বলছিলাম কি যে যদি একই রকম দেখতে উপাদান না থাকে তাহলে তৈরি করে নিতে হবে, এই যে আমরা কিন্তু তৈরি করে নিছি। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে সর্বোচ্চ সংখ্যক শূন্য বের করা, কার মাধ্যমে, n-1 সংখ্যক বার অপারেশনের মাধ্যমে। তাইলে আমরা দেখো তো ভাই, এই যে প্রথম কলামে দেখলাম কি সবগুলো উপাদান দেখতে একই রকম, তাইলে আমরা আগের অঙ্কে কি করছিলাম, আমরা কলাম থেকে কলামে বাদ দিছি। কিন্তু এখন একটা ব্যাপার দেখো তো, আমি যদি 1 থেকে A কে বাদ দিই তাহলে কি শূন্য পাবো, বা A থেকে B কে বাদ দিলাম বা 1 থেকে B কে বাদ দিলাম শূন্য পাবো না, পাবো না। পাওয়া যাবে কিভাবে, এই 1 থেকে 1 কে বাদ দিলে। তাইলে আমরা কি করতেছি, এখন আনুভূমিকভাবে বিয়োগ দিচ্ছি। আগে আমি লম্বভাবে বিয়োগ দিতাম, তাহলে আনুভূমিকভাবে যদি আমি বিয়োগ দিই, আনুভূমিকভাবে বিয়োগ দিলে আমি বলতে পারি কি আমি সারি থেকে সারিকে বিয়োগ দিচ্ছি, রো 1 থেকে আমি কাকে বিয়োগ দিচ্ছি, রো 2 কে বিয়োগ দিচ্ছি। তাহলে আমি বলতে পারি যে রো সম্পূর্ণ কথাটা না লেখা, যেমন কলাম সম্পূর্ণ কথা আমরা লিখতাম না, আমরা লিখলাম কি R1 আর R2। তাহলে আমরা বলতে পারি না যে R1 থেকে R2 কে বিয়োগ দিলে একটা শূন্য পাওয়া যাবে, আবার R2 থেকে আমরা যদি R থেকে বিয়োগ দিই আরেকটা শূন্য পাওয়া যাবে। আশা করি বুঝতেছো। তাহলে এবার আমরা হচ্ছে যেমনে আছে আগে প্রথম টার্মগুলো লিখি। খেয়াল করো, প্রথমে কি ছিল 2A plus 2B plus 2C, যেমনে আছে এমনি লিখলাম। এবার দেখো আমি সারি থেকে সারি বিয়োগ করব, 1 থেকে 1 বিয়োগ কত আসবে বলো, তোমরা বলো। শূন্য, তাই না? হ্যাঁ শূন্য আসলো। A থেকে এই টার্মটা বিয়োগ, তাহলে কত আসবে বলো, কথা বলো। আচ্ছা তোমরা যদি প্যাস লাগাই ফেলো সেই জন্য আমি একটা কাজ করি, একটু ভাঙ্গা লিখি যে B plus C plus 2A। হ্যাঁ ভাঙ্গা ভাঙ্গা করতেছি। আর B থেকে B কে বিয়োগ দাও, কত আসবে, শূন্য। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা কাজটা কি করছি, কাজটার নাম দিয়ে দিব। কাজটা আমরা করছি হচ্ছে R1 থেকে R2 কে বিয়োগ দিছি। এই যে দেখো আমি পাশে সাইড নোটে লিখতেছি, R1 থেকে R2 কে বিয়োগ দিছি, দিয়া আমি হচ্ছে R1 এর জায়গাতে একটা নতুন কলাম, নতুন সারি পাইছি, কিন্তু এটা কিন্তু দেখতে কি না, সেম R1 এর মতো না, সেজন্য আমি এটার নাম দিলাম R1 প্রাইম। একবার অপারেশন করছি, এই যে তোমরা বলতেছিলা ভাই দুইবার অপারেশন করতে হয়, এখন আরেকবার অপারেশন করব। তাহলে এবার খেয়াল করো, 1 থেকে 1 কে বিয়োগ মানে R2 থেকে R3 কে বিয়োগ দিলাম, তাহলে কত আসবে, শূন্য। এই B plus C plus 2A থেকে A কে বিয়োগ, তাহলে এই যে লিখতেছি B plus C plus 2A থেকে A কে বিয়োগ, আর এই B থেকে C plus A plus 2B বিয়োগ। আচ্ছা তাহলে তো আমরা এখানে জায়গা বাড়াই নেই। ওকে, তাহলে কি হবে, এখানে হবে হচ্ছে গিয়া B থেকে C plus A plus 2B বিয়োগ। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে নাম দিয়ে দিব, অপারেশনটার নাম দিয়ে দিব। নামটা কি হবে তোমরা বলো,
R2 থেকে R3 কে বিয়োগ দিছি নাকি? R2 থেকে R3 কে বিয়োগ দিয়ে আমি কি পাইছি বলো, কথা বলো। R2 থেকে R3 কে বিয়োগ দিছি, দিয়া পাইছি আমি R2 প্রাইম নামে নতুন একটা সারি। ঠিক আছে, এই n-1 সংখ্যক বার আমরা কি করে ফেলছি বলো, কথা বলো। n-1 সংখ্যক বার মানে কি 3 - 1 ইকুয়াল টু কয়বার, 2 বার অপারেশন করে ফেলছি, তাই তো? অপারেশন ডান। ওকে, এবার 3 নাম্বার যে সারিটা আছে এটাকে কি আমরা টাচ করতে পারবো না? এটা যেমন আছে আমরা বসাই দিতে হবে। আমরা কিন্তু এর আগের ক্লাসে দেখছিলাম 1 a আর এরপরে কি ছিল বলো, c + a + 2 যেভাবে আছে সেভাবে বসাই দিলাম। ঠিক আছে, আচ্ছা তাইলে এখন একটা জিনিস খেয়াল করো তো, এরপরে আমরা কি বলছিলাম যে সারি বা কলামে সর্বোচ্চ সংখ্যক শূন্য আসবে ওই সারি বা কলামকে আমরা সাইন ইন করব। তাহলে কোন সারি বা কলামে সর্বোচ্চ সংখ্যক শূন্য আসছে, প্রথম কলাম। কিন্তু তার আগে একটা ব্যাপার খেয়াল করো তো, এই জায়গাটাতে আমি যদি একটু কমায় ফেলি, a থেকে b + c + 2a বিয়োগ যাবে, তাহলে কি হবে দেখো, এখানে আমরা একটু রাফ করি। হ্যাঁ, a থেকে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়া এই b + c + 2a কে বিয়োগ দিব। তাহলে কি আসবে, আসবে হচ্ছে a - b - c - 2a। তাহলে আসবে হচ্ছে -b - c - a। আমি যদি এখান থেকে কি কমন নিই বলো, কথা বলো। আমরা যদি মাইনাস কমন নিই তাহলে আসবে b + c + a। তাহলে এই টার্মটা আমি এখানে ডাইরেক্ট লিখে দিব। তাহলে প্রথমে কি ছিল, 2a + 2b + 2c। এরপরের টার্মগুলা যেভাবে আছে সেভাবে লিখি, আর বড় টার্মগুলোকে আমরা যোগ বিয়োগ করি। দেখো এখানে a মাইনাস, আমরা যদি মাইনাস দিয়ে যদি ব্র্যাকেটের মধ্যে গুণ দিয়ে দিই তাহলে কি থাকতেছে, থাকতেছে হচ্ছে -b - c - a, তাই না? আর এই মাইনাসটা যদি আমি যদি কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে কি থাকবে, থাকবে হচ্ছে এরকম b + c + a। তোমরা যদি এটা রাফ দেখতে চাও একটু সাইডে করে নিবা, যারা বুঝতেছো না এই মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে গুণ দিয়া মাইনাস কমন নিয়ে একটু দেখবা, রাফে করে দেখো। আচ্ছা, সেম ভাবে এই ব্র্যাকেট থেকে a কে বিয়োগ দেই, তাহলে এই ব্র্যাকেট থেকে a কে বিয়োগ দেই, তাহলে কি আসবে b + c + 2a - a। তাহলে 2a থেকে a গেলে কত থাকবে বলো, b + c + a, তাই না? এখন এটার সামনে তো মাইনাস দেওয়ার দরকার নাই, এটা প্লাসের। আর নিচে ছিল কি a, এর জায়গাতে যেমনি আছে এমনি বসাই দিলাম। এখানে কি আছে 0। আচ্ছা, b এই মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে গুণ দেই, তাহলে কি আসবে, আসবে হচ্ছে এই b এর পরে দেখো মাইনাস আছে, মাইনাস দিয়ে আমরা ব্র্যাকেটের ভিতরে গুণ দেই, তাহলে কি আসবে b - c - a - 2b, তাই না? তাহলে আমি এই জায়গাটা একটু ভাঙা ভাঙা করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে কি হচ্ছে, b থেকে 2b বিয়োগ, তাহলে কি আসবে, b থেকে 2b বিয়োগ দিলে আসবে -b। ঠিক আছে না? তাহলে -b - c - a। এখান থেকে আমি যদি মাইনাসটাকে কমন নিয়ে নিই, মাইনাসটাকে যদি আমি কি করি বলো, কথা বলো। মাইনাসটাকে যদি কমন নিয়ে নেই তাহলে থাকবে কত, b + c + a। এরপরও যারা বুঝবা না তারা হচ্ছে এই b মাইনাস এই ব্র্যাকেটটা লেখা সাইডে রাফ করবা। ঠিক আছে, একদম সহজ হয়ে যাবে। আর নিচে যেটা আছে কি আসলে বলো, c + a + 2b না, এটাকে আমরা যেমন আছে এমনি বসাই দিই। ঠিক আছে, এখানে একটা ব্র্যাকেট দেওয়া বাকি আছে, এই ব্র্যাকেটটাও দিয়ে দিই। ওকে, এখন আমাদের অঙ্কটা বেশ সুন্দর এবং রেডি হয়ে আছে। এখন আমরা হচ্ছে দেখব কোন সারি বা কলামে সর্বোচ্চ সংখ্যক শূন্য আসছে। আচ্ছা, এখন এখানে একটা কাহিনী আছে। আমরা দেখো এই যে এখানে সর্বোচ্চ সংখ্যক শূন্য আছে প্রথম কলামে, আবার এখানে কি আছে, এই যে দুইটা শূন্য আছে। আচ্ছা, তো এখন একটা ব্যাপার খেয়াল করো, আমাদের এই ম্যাথটাতে একটু কন্ট্রোভার্সি হয়ে গেছে। কন্ট্রোভার্সিটা কি, যে ভাই এখানে তো ঝামেলা হয়ে গেল, আপনি বলছেন যে সর্বোচ্চ সংখ্যক শূন্য যে সারি বা কলামে থাকবে ওইটাকে আমরা সাইন ইন করব। তাহলে এখানে প্রথম কলামেও দুইটা শূন্য আছে, আবার এখানে কি আছে বলো, এই যে প্রথম সারিটাতেও দুইটা শূন্য আছে, দেখতেছো, এই যে একটা শূন্য দুইটা শূন্য। এখন একটা ব্যাপার একটু মনে মনে চিন্তা করো তো, আমরা যদি প্রথম কলামকে আদর্শ ধরি তাহলে আমাদের শুধু 1 দিয়ে গুণ দিতে হচ্ছে, দুইটা শূন্য তো বাদই। আর এখানে আমি যদি প্রথম সারিকে আদর্শ ধরে করি তাহলে দুইটা শূন্য বাদ যাবে, কিন্তু এত বড় একটা ব্র্যাকেট দিয়ে গুণ দিতে হবে, এই যে -b + c + a দিয়ে। তাহলে কোনটা সহজ, 1 দিয়ে গুণ দেওয়া নাকি ব্র্যাকেট দিয়ে গুণ দেওয়া? নিশ্চয়ই 1 দিয়ে গুণ দেওয়া। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে এই কলামটা নিয়ে কাজ করব আমাদের মানে সময় বাঁচানোর জন্য। তাহলে আমরা হচ্ছে গিয়ে এই প্রথম কলামটাকে সাইন ইন করে ফেলি। তাহলে প্রথম কলামকে যদি আমরা সাইন ইন করি তাহলে কি আসতেছে, প্লাস মাইনাস প্লাস। ওকে, তাহলে এবার একটা ব্যাপার একটু দেখো তো, এটা যেমন আছে আমি লিখি। হ্যাঁ, এই যে 2a + 2b + 2c যেভাবে আছে সেভাবে লিখলাম। লেখার পর আমরা হচ্ছে এই যে ব্র্যাকেট দিই। হ্যাঁ, জিরো কি করব, জিরোর
এই যে জিরোর কলাম বাদ দিব, সারি বাদ দিব, যাই করি না কেন আমরা এখন মুখ্য কর্ণ আর গৌণ কর্ণের গুণফল যদি বের করি আমরা কি আসবে, এই জিরো দিয়ে গুণ দিলে তো জিরোই আসবে, তাহলে এই টার্মটা তো আমাদের করার দরকার নাই। আবার কি বলো, -0 ইনটু কি ব্র্যাকেট, তাহলে জিরো দিয়ে গুণ দিলে যা আসবে আমরা জানি জিরো আসবে, হ্যাঁ, তাহলে আমরা এই টার্মটা করলাম না। আচ্ছা, এখন 1 এর সারি আর কলাম যদি আমরা যদি বাদ দিই, 1 এর সারি বাদ কলাম বাদ, আচ্ছা খেয়াল করো, এই যে কলাম বাদ দিলাম সারি বাদ দিলাম, তাহলে কি দেখা যায় বলো, মুখ্য কর্ণের গুণফল কোনটা, বলো বলো কথা বলো, এই যে এই জায়গাটা না। আবার একটু খেয়াল করো, এই যে 1 এর কলাম বাদ 1 এর সারি বাদ, মুখ্য কর্ণের গুণফল কোনটা, এই যে -b + c + a ইনটু -b + c + a, তাহলে এই যে এখানে লিখতেছি +1 ইনটু কত বলো কথা বলো, -b + c + a না, তাহলে এই মাইনাসে এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে b + c + a তার কত স্কয়ার, বুঝতেছি। আচ্ছা, এখানে আমরা যদি ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট দেই তাহলে আমাদের করতে একটু সুবিধা হবে, আর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে 1 হচ্ছে গিয়ে আমাদের কি 1 এর সহগুণক বের করব, তাহলে 1 এর সহগুণক কি আসতেছে বলো কথা বলো, 1 এর সহগুণক আসতেছে এই যে মুখ্য কর্ণের গুণফল বিয়োগ কত গৌণ কর্ণের গুণফল কত 0। হ্যাঁ, তাহলে এবার দেখো এই যে 2a + 2b + 2c যেভাবে আছে বসায় দিলাম, আর এই জিরোর টার্মটা না লিখলেও চলবে, 1 দিয়া এই b + c + a তার হোল স্কয়ার কে গুণ দাও, তাহলে কত আসবে b + c + a তার হোল স্কয়ারই। আচ্ছা, এখন এই জায়গাতে একটু আমরা একটা কাজ করতে পারতাম না, আমরা কি করতে পারতাম 2 কমন নিতে পারতাম, 2 কমন নিলে কি আসতো a + b + c, তাহলে এই যে a + b + c এর পাওয়ার কত 1, এখানে কত 2, তাহলে কত আসতেছে 2 * a + b + c তার হোল কিউব। এই ব্যাপারটাই কিন্তু আমাদের দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা লিখে দিলাম = রাইট হ্যান্ড সাইড। ওকে, বুঝছি সবাই?